না, আজকে আমি এই সিনেমার কোনো ইন্ট্রোডাকশন দেব না। শুধু এতটুকু বলতে পারি যে এটি আমার দেখা এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট জম্বি সিনেমা। টাইমলাইন বাংলা প্রেজেন্ট ট্রেন টু বুসান। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই যে বুলেট ট্রেনের বাইরে একজন টিটি দাঁড়িয়ে যাত্রীদের চেকিং করছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে একটি মেয়ে দৌড়ে ট্রেনের মধ্যে চলে যায়। বাইরে কোনো যাত্রীকে দেখতে না পেয়ে টিটি রেল কর্মচারীকে দরজা বন্ধ করার আদেশ দেয়। আর এইদিকে ট্রেনের ভেতরে সুজান নামের একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যে কিনা বাইরের দিকে তাকিয়ে বসেছিল, আর হঠাৎ দেখতে পাই যে সেই বাইরের টিটির ওপর কেউ যেন এসে অ্যাটাক করেছে। ব্যাপারটা কি হলো সে কিছুই বুঝতে না পেরে তার বাবাকে ডাকতে যাবে, কিন্তু তার বাবা ঘুমিয়ে আছে, তাই সে কিছু না বলে আবার চুপচাপ বসে যায়। বাচ্চাটির বাবার নাম সিওক, আর এইদিকে একজন রেল কর্মচারী আর একজন ব্যবসায়ী মানুষটির নাম হচ্ছে কিং। তো কিম বাথরুমের ভেতরে একজন ভিখারি মানুষকে দেখতে পায় যে কিনা ভয়ে কাঁদছিল। তারা কিছুই বুঝতে পারে না কেসটা কি। আর এইদিকে আমরা দেখতে পাই যে সেই মেয়েটি যে কিনা দৌড়ে ট্রেনে লুকিয়ে লুকিয়ে ঢুকে গিয়েছিল, তার গোটা পায়ে একটি মারাত্মক ভাইরাসের ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তার অবস্থা এমনই হয় যে ভালো করে চলতেও পারে না, আর হঠাৎই মেঝেতে শুয়ে পড়ে। এরপর সুজন বাথরুমে যাবে, কিন্তু ডং নামের আরেকজন আঙ্কেল এসে তাকে আটকে দিয়ে বলে যে তার প্রেগনেন্ট ওয়াইফ ভেতরে আছে, তাই প্লিজ বাচ্চা তুমি অন্য একটি বাথরুমে চলে যাও। আর এইদিকে আমরা দেখতে পাই যে আর একজন মহিলা কর্মচারী, রেল কর্মচারী, সেই ভাইরাসে ইনফেক্টেড মেয়েটিকে দেখতে পায় যে কিনা মেঝেতে পড়ে এমন ভাবে কাঁপছিল যেন তাকে ভূতে ধরেছে। মেয়েটি তখন অন্য আরেকজন কর্মচারীকে ফোন করে ডাকে যে এইখানে ইমার্জেন্সি সিচুয়েশন, তাই প্লিজ তাড়াতাড়ি এসো। আর এই পাশ থেকে আরেকজন কর্মচারী হাতে ফোন নিয়ে দৌড়াতে থাকে। ট্রেনটির অন্য একটি বগিতে এই শহরের ইমার্জেন্সি সিচুয়েশনের একটা নিউজ চলছিল, যেখানে বলা হয়ে থাকে যে এই শহরে এমন একটি ভাইরাস ছড়িয়ে গেছে যাতে মানুষ ধীরে ধীরে জম্বিতে বদলে যাচ্ছে। এই শুনে বগির লোকেরা তো ভয়ে কাঁপতে থাকে। এই সমস্ত তাড়াহুড়োর মাহল ইমার্জেন্সি সিচুয়েশন দেখে সিউক মানে সেই বাচ্চা মেয়েটির বাবার ঘুম ভেঙে যায়, আর দেখতে পায় যে তার পাশে তার মেয়ে বসে নেই। তাই সে উঠে গিয়ে তার মেয়েকে খুঁজতে চলে যায়। আর এইদিকে ততক্ষণে ভাই পুরো কাণ্ড হয়ে গিয়েছে। কেন বলছি, সেই মহিলা কর্মচারী যে কিনা ভাইরাস ইনফেক্টেড মেয়েটির কাছেই বসেছিল, কিন্তু যখন পেছনে ঘুরে তাকায় সেই মেয়েটির জল জ্যান্ত জম্বিতে বদলে গিয়েছে, আর তারই উপর এসে অ্যাটাক করে দেয়। মেয়েটি দৌড়ে দৌড়ে অন্য একটি বগিতে চলে আসে, যেখানে অনেকজন খেলোয়াড় বসেছিল। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু ততক্ষণে সেই জম্বি অন্য আরেকজনের উপর হামলা করে দেয়। সিটে বসে থাকা মেয়েটি দেখতে পায় যে মেঝেতে পড়ে থাকা সেই মহিলা কর্মচারী ধীরে ধীরে ইনফেক্টেড হয়ে জম্বিতে বদলে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই বগির প্রায় প্রত্যেকটা প্যাসেঞ্জার জম্বিতে বদলে গিয়েছিল। এই দেখে আর একজন কর্মচারী অন্য আর একটি বগিতে বসে থাকা প্রত্যেকটা প্যাসেঞ্জারকে পালাতে বলে। আর এইদিকে সুজনকে খুঁজতে থাকা তার বাবা দেখতে পায় যে পেছন থেকে যাত্রীরা কেন জানি না ভয়ে দৌড়ে পালাচ্ছিল। ব্যাপারটা সে এখনো বুঝতে পারেনি, কিন্তু যখনই আর একটু আগে যায় তখনই সে দেখতে পায় যে সামনের বগিতে বসে থাকা প্রত্যেকটা প্যাসেঞ্জার কেমন যেন অঙ্গভঙ্গি করছে, প্রত্যেকটা প্যাসেঞ্জার যেন জম্বিতে বদলে যাচ্ছে। এইবার সে বুঝতে পারে যে এতক্ষণ ধরে ট্রেনের ভেতরে কি হচ্ছিল। তাই সিউক টাইম নষ্ট না করে তার মেয়ে সুজনকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এইদিকে আমরা ডংকে দেখতে পাই, যার ওয়াইফ এখনো বাথরুমের ভেতরে ছিল। সে দেখতে পায় যে বাথরুমের বাইরে একটি জম্বি মেয়ে বসে আছে। ডং তার ওয়াইফ সুংকে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো আর ওই বগির দিকে যাও, ততক্ষণে আমি এদেরকে দেখে নিচ্ছি। আর এইদিকে সিউক সুজনকে সঙ্গে নিয়ে একটি বগিতে চলে আসে, যেখানে সমস্ত প্যাসেঞ্জাররা একদম সুরক্ষিত ছিল। তারা সবাই ইমার্জেন্সি নিউজ দেখছিল যে এই শহরে হচ্ছেটা কি। এখানে আমরা কিম নামের একজন ব্যবসায়ীকে দেখতে পাই, যে কিনা বুঝেই গিয়েছিল যে এই খবরের চ্যানেলে যা দেখাচ্ছে তা কিন্তু আমাদের এই ট্রেনের ভেতরেও চালু হয়ে গিয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই ট্রেন থেকে বেরিয়ে অন্য একটি স্টেশনে পৌঁছাতে হবে। কিন্তু এইদিকে ডং আর তার ওয়াইফ পুরো ফেঁসে গিয়েছিল, কারণ তাদের পেছনে শত শত জম্বিরা তাদেরকে খাওয়ার জন্য দৌড়ে আসছিল। এই দেখে কিম বলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, কিন্তু সিওক দেখতে পায় যে দরজার সেই পাশে এখনো ডং আর তার ওয়াইফ দৌড়চ্ছে, তারা এখনো বেঁচে আছে। তাই সে দরজা প্রথমে বন্ধ করতে চায় না, কিন্তু শেষমেশ বাধ্য হয়ে দরজা বন্ধ করে দেয়। সুজন বারবার বলতে থাকে যে পাপা মেন দরজা খুলে দাও প্লিজ, কিন্তু দরজা আর কেউ খুলে না। এইদিকে ডং জম্বিদের সঙ্গে মারপিট করতে থাকে যাতে সে তার প্রেগনেন্ট ওয়াইফকে বাঁচাতে পারে, কিন্তু শেষমেশ সিউক দরজা খুলে দেয় আর তারা দুজন ভেতরে চলে আসে। মহিলাটি ভেতরে এসে একটি খবরের কাগজকে ভিজিয়ে দরজায় আটকে দেয়, আর বাইরে থাকা জম্বিরা তাদেরকে দেখতে না পেয়ে শান্ত হয়ে যায়। এরপর ড্রাইভার অ্যানাউন্স করে
করে যে পরবর্তী স্টেশনের হালাত এতটাই খারাপ যে ট্রেন সেখানে দাঁড়াবে না। এই কথাটি শুনে ব্যবসায়ী কিম রেগে যায় আর ট্রেনের কর্মচারীকে বলে, দেখো যাই হয়ে যাক না কেন পরবর্তী স্টেশনে ট্রেনকে দাঁড় করাতেই হবে, তাতে যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুমি আমার কথা শুনো। আর কিছুক্ষণ পরই ট্রেনটি খুব জোরে একটা ব্রেক মারে আর তখনই বাইরে দেখা যায় যে পরবর্তী স্টেশনের প্যাসেঞ্জাররা অলরেডি জম্বিতে বদলে গিয়েছে আর সেখানে হাজারো হাজারো জম্বি ঘুরে বেড়াচ্ছে। সেখানের সিচুয়েশন এতটাই খারাপ যে ট্রেন থেকে বাইরে বেরোনো মানে মৃত্যুকে ডেকে আনা। এই দেখে বাচ্চা মেয়েটি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা তাকে বারবার বোঝাতে থাকে যে এইসব কিছুই নয়, একটু পরেই সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা আবার বাড়িতে ফিরে যাব। এই ভাইরাস পুরো শহরকে গ্রাস করে নিয়েছে, তাই কোরিয়ান সরকার পুরো দেশে লকডাউন ঘোষণা করে দেয়, কেউ আর বাইরে বেরোতে পারবে না। কিছুক্ষণ পর ড্রাইভার আবার অ্যানাউন্স করে যে পরবর্তী স্টেশনে ট্রেন দাঁড়াবে, কারণ সেইখানে কোরিয়ান সেনা আগে থেকেই প্রস্তুত হয়ে সমস্ত জম্বিদেরকে মেরে ফেলেছে। এই কথাটা শুনে ট্রেনের যাত্রীরা একটু হলেও শান্তি পায়। তো যাই হোক, কিছুক্ষণ পর ট্রেনটি পরবর্তী স্টেশনে চলে আসে আর পুরো স্টেশন যেন শ্মশানের মতো শুনশান ছিল। এই পাশে ড্রাইভার আর একজন কর্মচারী পেছনে এসে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় যে পেছনের বগি পুরোটাই জম্বিতে ভরে আছে। কিন্তু কিছুক্ষণ পর ব্যবসায়ী কিম এসে তাকে বলে যে এই ট্রেনটি যেই শহরে দাঁড়িয়ে আছে সেই শহরটা পুরোটাই সিল করা, মানে কোথাও আশপাশে মানুষজন নেই, গাড়ি ঘোড়া চলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, তাহলে সে এখানে কি করবে? প্লিজ আমাকে এখন বুসান শহর পর্যন্ত নিয়ে চলো, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমাকে একাই সেখানে নিয়ে চলো। কিন্তু ড্রাইভার তার কথা শুনেও না শোনার ভান করে। আর এইদিকে বাকি প্যাসেঞ্জাররা আস্তে আস্তে স্টেশন পেরিয়ে শহরের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা সবাই একটি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে আর দেখতে পায় যে ওই পাশে সমস্ত আর্মি অফিসাররা দাঁড়িয়ে আছে। কিন্তু যখন তারা আরো নিচে নামে দেখতে পায় যে তারা যাদেরকে আর্মি অফিসার ভেবেছিল তারা সবাই এখন সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে জম্বিতে বদলে গিয়েছে। এই দেখে ডং তার ওয়াইফকে কোলে তুলে পরবর্তী সিঁড়ি দিয়ে কোনো রকম উপরে উঠে চলে যায় আর বাকি লোকেরা যারা দৌড়তে পারছিল না তারা জম্বির কবলে পড়ে যায়। এই স্টেশনটি একটু আগেই যে শুনশান ছিল এখন পুরো জম্বিতে ভরে যায়। বাচ্চা মেয়েটির দিকেও একটি জম্বি অ্যাটাক করতে যায়, কিন্তু ঠিক তার আগেই ডং এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এইদিকে সিউকের উপরেও একটা জম্বি অ্যাটাক করে, কিন্তু সে তার মুখে একটি বই লাগিয়ে দেয় যাতে জম্বিটি তাকে কামড়াতে না পারে। তো যাই হোক, কিছুক্ষণ পর সিউক, ডং আর কয়েকজন লোক মিলে স্টেশনের মেন দরজা বন্ধ করে দেয় যাতে বাকি যাত্রীরা ট্রেনে উঠতে পারে। কিন্তু দরজাটি কাঁচের ছিল, তাই যে কোনো সময়ে ভেঙে যাওয়ার চান্স আছে। আর এইদিকে সেই ব্যবসায়ী কিম মেন ড্রাইভারকে বলে যে দরজা বন্ধ করে ট্রেনটিকে চালু করতে, তোমার যত টাকা লাগে আমি দেব, কিন্তু প্লিজ প্লিজ ট্রেনটিকে চালু করে দাও। এই রকম ভয়ঙ্কর সিচুয়েশন দেখে যাত্রীরা যে যেখানে পারে ট্রেনের অন্যান্য বগিতে উঠে পড়ে। একটি বগিতে দুইজন খেলোয়াড় আর কয়েকজন বুড়ি উঠে যায়, আর একটি বগিতে সেই প্রেগনেন্ট মহিলা, সেই বাচ্চাটি মানে যার নাম সুজন, আর একটি ভিখারি উঠে পড়ে। ব্যবসায়ী কিম ড্রাইভারকে ধমক দিয়ে বলে ট্রেনটি চালু করতে। আর কোনো রাস্তা না থাকায় ড্রাইভারটি ট্রেনটি চালু করে দেয়, কিন্তু তারা একবারের জন্য ভাবলো না যে ওইদিকে স্টেশনে এখনো 3-4 জন ব্যক্তি আটকে রয়েছে, তারা কিন্তু এখনো ট্রেনে চড়েনি। এখানে ডং বুঝতে পারে যে কাঁচের দরজা বেশিক্ষণ টিকে থাকবে না, তাই সময় থাকতে আমাদের পালিয়ে যাওয়া দরকার। তারা সবাই দৌড়ে নিচে নেমে ট্রেন ধরতে যায়, কিন্তু পেছন থেকে আরো হাজারো হাজারো জম্বি চলে আসে। কয়েকজন খেলোয়াড় সেই জম্বির কবলে পড়ে যায়, কিন্তু শেষমেশ সিউক আর ডং দৌড়ে ট্রেনে উঠে পড়ে। বর্তমানে সেই ট্রেনের প্রত্যেকটা প্যাসেঞ্জার আলাদা আলাদা বগিতে ছিল। এইদিকে সেই মহিলাটি ডংকে ফোন করতে যাবে, কিন্তু ঠিক তার আগেই ভিখারি তাকে থামিয়ে দেয়, কারণ ওই বগির দুই পাশে জম্বিরা দাঁড়িয়ে আছে। যদি কোনো কারণে আওয়াজ হয় তারা কিন্তু তখনই এসে তাদের উপর অ্যাটাক করতে পারে। তারা চারজন আস্তে আস্তে বাথরুমের দিকে এগোতে থাকে যাতে কোনো রকম সেইখানে সেফটি হিসেবে থাকা যায়। কিন্তু ঠিক তখনই একটি জম্বি তাদেরকে দেখে ফেলে আর বাকি জম্বিগুলো তাদের উপর এসে অ্যাটাক করা চালু করে দেয়। বাথরুমের ভেতরে লুকিয়ে থাকা এই লোকগুলোর অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে যায়। সেই মহিলাটি কাঁদো কাঁদো স্বরে ডনকে ফোন করে বলে যে আমরা সবাই একটি বাথরুমে আটকা পড়ে আছি 13 নম্বর বগিতে, আর বাইরে অনেকগুলো জম্বি দাঁড়িয়ে আছে, এখান থেকে বেরোলেই মৃত্যু, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। এই শুনে ডং একটি প্ল্যানিং করে যে তারা সবাই 13 নম্বর বগিতে আছে আর বাকি প্যাসেঞ্জাররা 1-2 নম্বর বগিতে আছে আর আমরা রয়েছি 5 নম্বর বগিতে। তো প্রথমে আমরা 13 নম্বর বগিতে গিয়ে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবো আর তারপর 1 নম্বর বগিতে গিয়ে বাকি প্যাসেঞ্জারদের সঙ্গে সুরক্ষিত থাকবো। তো প্ল্যানিং অনুযায়ী ডং দুটো হাতে দুটো প্রোটেকশন নিয়ে নেয় আর খেলোয়াড় ছেলেটির হাতে একটি ব্যাট থাকে আর এদিকে সিউক হাতে একটি ঢাল নিয়ে নেয়। তারপর শুরু হয় জম্বিদের মধ্যে এই 3 জনের একটা জবরদস্ত অ্যাকশন সিকোয়েন্স। তারা এক এক জম্বিকে মারতে মারতে এগোতে থাকে আর
আর 10 নম্বর বগি পেরিয়ে যায়, কিন্তু পরের বগিতে থাকা জম্বিগুলো এসে তাদের উপর অ্যাটাক করে। আর এখন কিন্তু সিচুয়েশন একদম হাতের বাইরে চলে যায়। কিন্তু তখনই ট্রেনটি একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে আর পুরো ট্রেনটি অন্ধকার হয়ে যায়। এইখানে একটা ঘটনা ঘটে যে জম্বিগুলো অন্ধকার হতেই তাদেরকে আর খুঁজে পায় না। এটা দেখে সিউক বুঝতে পারে যে তাহলে জম্বিরা কোনো আওয়াজ বা দিনের বেলাতে মানুষকে দেখতে পেলেই অ্যাটাক করে, কিন্তু অন্ধকার হতেই তারা কিছুই কিন্তু দেখতে পায় না। এই সুযোগের ফায়দা নিয়ে তারা এই বগি পেরিয়ে যায়, কিন্তু তখনই ট্রেনটি সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসে আর আবার সবকিছু আলোকিত হয়ে যায়। 12 নম্বর বগিতে এসে সিউক মোবাইল ফোন চেক করতে থাকে যে পরবর্তী টানেল মানে সুড়ঙ্গ কতক্ষণ পরে আসছে। সিউক খুবই চালাক ব্যক্তি, তাই সে ডংয়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নিজের নাম্বার এক্সচেঞ্জ করে দেয়। আর যখনই ট্রেনটির টানেলে প্রবেশ করে চারিদিকে অন্ধকার হয়ে যায়, তখন সিউক একটি সিটের অছাড়ে বসে মোবাইল ফোনটিকে দূরে ফেলে দেয় আর নিজের ফোন থেকে কল করতে থাকে। রিংটনের আওয়াজ শুনে সমস্ত জম্বি পেছন দিকে চলে আসে আর এই সুযোগে তারা 12 নম্বর বগি ছেড়ে দিয়ে 13 নম্বর বগিতে প্রবেশ করে, যেখানে ডংয়ের ওয়াইফ সুজন আর সে ভিখারি টয়লেটের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। এই খেলোয়াড় ছেলেটি তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে যে তারা খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে দেখা করতে 1 নম্বর বগিতে আসছে। তার গার্লফ্রেন্ড এই কথাটি শুনে তো খুবই খুশি হয়ে যায় আর সবাইকে চিৎকার করে বলতে থাকে যে এখনো সবাই বেঁচে আছে আর খুব তাড়াতাড়ি তারা আমাদের এইখানে চলে আসবে, আমি খুব খুশি। কিন্তু এই কথাটি শুনে ব্যবসায়ী কিম রেগে যায় আর সমস্ত যাত্রীদেরকে বলতে থাকে দেখো সেই লোকগুলো কিন্তু ভাইরাসে ইনফেক্টেড হতে পারে, তাই তাদেরকে এই বগিতে আসতে দেওয়া যাবে না। মেয়েটি রেল কর্মচারীকে বারবার বলতে থাকে যে প্লিজ এমনটা আপনি করবেন না, কারণ তারা এখনো বেঁচে আছে, ভাইরাসে আক্রান্ত হয়নি। কিন্তু তার কথা কেউ শোনে না। আর এইদিকে আমরা দেখতে পাই যে সিউক ডং আর তার ফ্যামিলিকে নিয়ে 13 নম্বর বগি থেকে 1 নম্বর বগিতে আসার প্ল্যানিং করেছিল, কিন্তু তাদের সামনে শত শত জম্বি দাঁড়িয়ে আছে। তখন ডং একটি প্ল্যানিং করে আর ব্যাগ রাখার কার্নিশ দিয়ে জম্বিদের মাথার উপর থেকে যেতে থাকে। প্রায় সবাই পেরিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই ট্রেনটি সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে যায় আর সেই ভিখারি আর সিউক তখনও সেই বগির মধ্যে আটকা পড়ে গিয়েছিল। তারা দুইজন কোনো রকম জম্বিদের চোখের আড়ালে লুকিয়েছিল, কিন্তু এখানে বসে থাকলে চলবে না, তাই তারা দুজন আবার দৌড়তে থাকে আর তাদেরকে দেখে বাকি জম্বিগুলো তাদের উপর অ্যাটাক করতে যায়। দুইজন কোনো রকম দৌড়ে বগি তো পেরিয়ে যায়, কিন্তু যখনই ডং দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই একটি জম্বি চলে আসে আর তার হাতে কামড় দিয়ে দেয়। এইদিকে সিউক 1 নম্বর বগির দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা আর কোনো মতেই খোলে না, কারণ দরজার ওই পারে প্যাসেঞ্জাররা শিকল দিয়ে আটকে রেখেছিল। তারা কোনো মতেই তাদেরকে ভেতরে আসতে দেবে না। খেলোয়াড় ছেলেটি ব্যাট দিয়ে দরজাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। বারবার ব্যাট দিয়ে মারার জন্য ফাইনালি সেই কাঁচের দরজা ভেঙে যায় আর সবাই বগির মধ্যে চলে আসে। কিন্তু এইদিকে ডং ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তার ওয়াইফ তাকে দেখে কাঁদতে থাকে, কারণ তার স্বামী আর কোনোদিনও ফিরে আসবে না। ডং সিউকে বলে যে তার প্রেগনেন্ট ওয়াইফকে যে কোনো উপায়ে একটি সেফটি জায়গায় নিয়ে যেতে। এই বলে যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত জম্বিদের সঙ্গে লড়াই করতে থাকে আর প্রত্যেকটা জম্বিকে সেখানে আটকে দেয়। কিন্তু সেই ভয়ঙ্কর ভাইরাস তার পুরো শরীরকে কবজা করে নিয়েছিল অ্যান্ড শেষমেশ ডং হার মানতে বাধ্য হয়। আর এইদিকে একটা কাণ্ড ঘটে যায়। সেই ব্যবসায়ী কিম সমস্ত যাত্রীদেরকে বলতে থাকে যে এই সিউক আর তার বাচ্চা মেয়েটি কিন্তু ভাইরাসে ইনফেক্টেড হয়ে আছে, তাই এনাকে এখান থেকে বার করে দাও। ভাই সিউক কোনো কথা না বলে চুপচাপ সুজন আর মহিলাটিকে সঙ্গে নিয়ে এই বগি থেকে অন্য বগিতে চলে যায়। ভেতরে থাকা প্যাসেঞ্জারগুলো দরজাকে ভালো করে বন্ধ করে দেয় যাতে সেই জম্বিগুলো ভেতরে আসতে না পারে আর সিউক আর সেই মহিলাটিও ভেতরে আসতে না পারে। কিন্তু তখনই একজন বয়স্ক মহিলা যে কিনা বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, সে পেছন দিকে জম্বিদেরকে আটকে রাখা গেটটিকে ওপেন করে দেয় আর সমস্ত জম্বি এই বগিতে আটকে থাকা সমস্ত যাত্রীদের উপর এসে অ্যাটাক করে। এইদিকে সিউকের কাছে একটি ফোন আসে আর সে জানতে পারে যে বুসান শহরের সৈনিকেরা জম্বিদেরকে আটকাতে সক্ষম হয়েছে। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে ট্রেনের সামনের লাইনে অন্য একটি ট্রেন উল্টো হয়ে পড়ে আছে, মানে রাস্তা বন্ধ। তাই ড্রাইভার দেরি না করে ট্রেন থেকে নেমে বুসান যাওয়ার জন্য অন্য একটি ট্রেন খুঁজতে থাকে আর কিছুক্ষণ পর একটি নতুন ইঞ্জিন পেয়ে যায় আর ট্রেনটিকে চালিয়ে আস্তে আস্তে গ্যারেজ থেকে বাইরে বের করে নিয়ে আসে। কিন্তু এইদিকে আমরা দেখতে পাই যে সেই ব্যবসায়ী ম্যান আর একজন রেলের কর্মচারী এখনো বেঁচে আছে। তারা দুজন টয়লেটের ভেতরে আটকা পড়ে গিয়েছিল, কিন্তু সেই ব্যবসাদার টয়লেট থেকে রেল কর্মচারীকে জম্বিদের মাঝে ধাক্কা দিয়ে দেয় আর পেছন থেকে নিজে বেরিয়ে যায়। আর এইদিকে ড্রাইভার দেখতে পায় যে দূর থেকে একটি
জ্বলন্ত ট্রেন তার দিকে ছুটে আসছে আর হঠাৎই জম্বি ভর্তি ট্রেনটিকে ধাক্কা মেরে পাল্টে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে সেই খেলোয়াড় ছেলেটি আর তার গার্লফ্রেন্ড দুজনেই সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে জম্বিতে বদলে গিয়েছে। ব্যবসাদার কিম জোরে জোরে দৌড়ে রেল লাইন পারাপার করতে থাকে, কিন্তু হঠাৎই তার পা আটকে যায়। এই দেখে সেই ড্রাইভারটি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু হারামখোর কিম তাকেও জম্বিদের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নিজেই দৌড়ে চলন্ত ট্রেনে উঠে পড়ে আর ভাবতে থাকে যে এইবার হয়তো সে বেঁচে গিয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই যে সিউক তার মেয়ে আর মহিলাটিকে সঙ্গে নিয়ে একটি ট্রেনের ভেতরে চাপা পড়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর তারা সবাই মিলে সেখান থেকে যে কোনো রকম উপায়ে বেরিয়ে যায়, কিন্তু সেই ভিখারি বেরোতে না পেরে লোকটি কিন্তু এখানে মারা যায়। তো পরের সিনে যে সিনটি আমরা দেখতে পাই তা কিন্তু একদমই আমাদের কল্পনার বাইরে। সিউক তার মেয়েকে কোলে নিয়ে সেই মহিলাটিকে সঙ্গে নিয়ে দৌড়তে থাকে আর তার পেছনে তাদেরকে খাওয়ার জন্য শত শত জম্বিরা ছুটে আসছিল। সিউক অনেক চেষ্টা করে ট্রেনটিকে ধরার, কিন্তু ধরতে আর পারে না, কিন্তু সে হার মানতে নারাজ। অনেক চেষ্টা করে ফাইনালি ইঞ্জিনটিকে ধরে ফেলে আর তারা তিনজন গাড়ির উপরে চলে আসে, কিন্তু পেছনে থাকা জম্বিরা এতটাই পাওয়ারফুল যে প্রত্যেকে একজনের সঙ্গে একজন ধরে একটা বিশাল চেন তৈরি করে ফেলে, কিন্তু তাও সেই ইঞ্জিনটিকে ছাড়ে না। ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে। এই দেখে সিউক বুঝতে পারে যে না, কিছু একটা করতেই হবে, নাহলে কিন্তু আমরা সবাই এখানেই মারা যাব। এই বলে সে বুকে একটু সাহস নিয়ে আবার একটু নিচের দিকে নেমে যেই জম্বিটা ট্রেনটিকে ধরেছিল তার হাতে জোরে জোরে মারতে থাকে আর ফাইনালি জম্বিটি হাতে ছেড়ে দেয় আর তারা ট্রেনটিকে নিয়ে এখান থেকে চলে যায়। মহিলাটি ভেবেছিল যে শেষমেশ তারা সবাই বেঁচে গিয়েছে, কিন্তু যখন সিউক ট্রেনটিকে চালানোর জন্য ড্রাইভারের সিটে যায়, দেখতে পায় যে সেখানে অলরেডি সেই ব্যবসায়ী ম্যান কিম ভাইরাসে আক্রান্ত হয়ে ইনফেক্টেড হয়ে বসে আছে। কিন্তু যেহেতু সে এখনো জম্বিতে বদলে যায়নি, তাই সে নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কাউকে কিছু বলার আগেই সে পুরোপুরি জম্বিতে বদলে গিয়ে সিউকের ওপর এসে অ্যাটাক করে। নিজের মেয়ে সুজান আর মহিলাটিকে বাঁচানোর জন্য সে জম্বির মুখটিকে জোরে চেপে ধরে আর চেন দিয়ে শিকল দিয়ে নিজেকে বেঁধে নেয়। তারপর জম্বিটিকে ধরে ট্রেন থেকে ফেলে দেয়, কিন্তু কাহিনী এখানে শেষ নয়। কিন্তু সিউক দেখতে পায় যে তার হাতে জম্বির কামড়ের দাগ। তার আর বুঝতে বাকি থাকে না যে কিছুক্ষণ পর সেও কিন্তু জম্বিতে বদলে যাবে। তাই সে নিজের মেয়ে সুজনের দিকে তাকায় আর ভাবতে থাকে তার পুরনো দিনের কথা, কিন্তু সময় নষ্ট না করে সে মহিলাটিকে ড্রাইভারের সিটে নিয়ে আসে আর শিখিয়ে দেয় যে কোন বাটন ইউজ করলে এই ট্রেনটি থেমে যাবে। তারপর সে নিজের মেয়ে সুজনের কাছে ফিরে আসে আর তাকে বলে যে দেখো, সারা জীবন আন্টির সঙ্গে থাকবে আর কোনো বদমাশি করবে না। সুজন জোরে জোরে কাঁদতে থাকে, কারণ সে জানতো যে সে তার বাবাকে আর কোনোদিনও দেখতে পাবে না। নিজের মেয়েকে বাঁচানোর জন্য সিউক সেখান থেকে একটু দূরে চলে যায় আর পুরোপুরি ভাইরাসে ইনফেক্টেড হয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে নিজে আত্মহত্যা করে নেয়। এই সিনটি কিন্তু সত্যি পুরো চোখে জল নিয়ে আসার মতো মোমেন্ট। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে সেই ট্রেনটি ফাইনালি বুসান শহরে চলে আসে, কিন্তু হঠাৎই একটি সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। সামনে রাস্তা বন্ধ থাকার জন্য তারা দুজন ট্রেন থেকে নেমে একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে আসতে থাকে, কিন্তু ওই পারে কোরিয়ান সেনারা বন্দুক নিয়ে বসেছিল। যদি কোনো কারণে জম্বি ওই সুড়ঙ্গ পেরিয়ে তাদের সেখানে যাওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গেই গুলি করে তাদেরকে শেষ করে দেবে। তারা যখন দেখতে পায় যে সুড়ঙ্গের ভেতর দিয়ে কোনো দুজন ব্যক্তি এই দিকে এগিয়ে আসছে, তারা ভাবতে থাকে হয়তো কোনো জম্বি তাদের দিকেই আসছে, তাই তারা বন্দুক দিয়ে মারার জন্য একদম রেডি হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই তারা সুড়ঙ্গের ভিতর থেকে একটি গানের আওয়াজ শুনতে পায়। মানে সিউক ছোট্টবেলায় তার মেয়েকে যে গানটি শোনাতো, সেই গানটি এখন সুজন কাঁদতে কাঁদতে গাইছে। এই শুনে সৈনিকরা বুঝতে পারে যে না, তারা দুজন কোনো জম্বি নয়, কারণ জম্বি গান গাইতে পারে না। তাই দুইজন আর্মি ভেতরে গিয়ে সেই প্রেগনেন্ট মহিলা আর সুজনকে উদ্ধার করে ফাইনালি বুসান শহরে নিয়ে আসে। আর এইখানেই এই মাস্টারপিস সিনেমাটির দা এন্ড হয়ে যায়। তো গুরু, যদি কাহিনী একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর হ্যাঁ, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন আরও কিছু দামদার কাহিনী নিয়ে।